আসসালামু আলাইকুম সবাইকে। হেলথ কেয়ার টিপস পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আহমেদ আজিজ সালেহীন, বর্তমানে এমবিবিএস ফাইনাল বর্ষের একজন শিক্ষার্থী, ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুর। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লৌহ বা আয়রনের কার্যাবলী, এর ঘাটতিতে কি কি অসুবিধা হতে পারে এবং অতিরিক্ত আয়রন গ্রহণে আপনি কি কি অসুবিধা ফেস করতে পারেন। আয়রন বা লৌহ আমাদের দেহের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি খনিজ লবণ, যা আমাদের দেহের অনেক কার্যাবলী সম্পাদন করে, যেমন আমাদের রক্তের হিমোগ্লোবিনের সংশ্লেষণ, আমাদের কোষের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর এবং বিভিন্ন এনজাইমের কার্যাবলীতে এটি কোফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা কি জানি কোন কোন খাবার আয়রনের উৎস হিসেবে কাজ করে? আয়রন সমৃদ্ধ খাবারগুলো হলো মাছ, মাংস, বিশেষ করে রেড মিট যেমন গরু এবং ছাগলের মাংস, গরু মুরগির কলিজা, ডিম, কাঁচা পাকা কলা, পেয়ারা এবং সবুজ শাকসবজি। ফলমূল এবং সবুজ শাকসবজি গ্রহণে আয়রনের শোষণ বেড়ে যায়, কারণ এগুলোতে ভিটামিন সি থাকে, যেগুলো আয়রনের শোষণে সহায়তা করে। অন্যদিকে চায়ে বিদ্যমান ট্যানিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ এবং দুগ্ধজাত পণ্য, এগুলো আয়রনের শোষণকে কমিয়ে দেয়। এখন আমরা জানবো আমাদের দৈনিক কতটুকু আয়রন বা লোহের প্রয়োজন হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তার জন্য দৈনিক 10 থেকে 20 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে আয়রনের প্রয়োজন হয় 15 থেকে 30 মিলিগ্রাম, কারণ তার মাসিক বা পিরিয়ডের সময় যখন রক্তপাত হয়, এর ফলে তার রক্তশূন্যতা দেখা দিতে পারে, ফলশ্রুতিতে আয়রনের ঘাটতি হতে পারে, তাই আর তাদের ক্ষেত্রে আয়রনের ডিমান্ডটা বেড়ে যায়। অন্যদিকে প্রেগনেন্ট মহিলা এবং সদ্য প্রসূত মহিলাদের ক্ষেত্রে দৈনিক আয়রনের প্রয়োজন হয় 40 মিলিগ্রামের মতো, কারণ প্রেগনেন্সিতে মহিলাদের ব্লাড ভলিউম বাড়ে প্রায় 40 থেকে 50%, কিন্তু রক্তকণিকার পরিমাণ বাড়ে মাত্র 20 থেকে 30%। ফলে হিমোডাইলেশন নামক এক ধরনের অবস্থা তৈরি হয়, যার ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এজন্য তাদেরকে বেশি বেশি আয়রন গ্রহণ করতে দিতে হবে। আমরা আয়রন সমৃদ্ধ যেসব খাবারগুলো খাই, সেগুলো আমাদের ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম এবং জেজুনামের প্রথম অংশ থেকে ফেরিটিন হিসেবে আমাদের লিভারে জমা হয়। একজন মানুষের ডেইলি 1 মিলিগ্রাম করে আয়রন লস হতে পারে, কিন্তু যদি কারো ডেইলি 2 মিলিলিটার ব্লাড লস হয়, তাহলে তার যে ডিমান্ড ছিল সেটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যেতে পারে। আয়রনের ঘাটতিজনিত আমাদের দেহে যেসব সমস্যাগুলো দেখা দেয়, তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আয়রন ঘটিত রক্তশূন্যতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এর প্রভাবে আমাদের শারীরিক দুর্বলতা প্রকাশ পেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আমাদের বুক ধড়ফড় করতে পারে, চোখের নিচের অংশ, স্কিন এবং নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, অনেক সময় স্কিন ড্রাই হয়ে যেতে পারে বা শুষ্ক হয়ে যেতে পারে, আমাদের হেয়ার লস হতে পারে, মুখে ঘা হতে পারে, জিহ্বার মধ্যেও ঘা হতে পারে এবং জিহ্বাটা উজ্জ্বলতা প্রকাশ পেতে পারে। অনেক সময় খাবার খাওয়ার কারণে জিহ্বার ঘায়ের কারণে অনেক সময় জ্বালাপোড়া করতে পারে। যদি সিভিয়ার পর্যায়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তাহলে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে প্লামার ভিনসন সিনড্রোম। এটি 3টা ফিচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। একটা হচ্ছে খাদ্য গলাধকরণের সমস্যা, জিহ্বায় ইনফেকশন এবং দীর্ঘদিন যাবৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রন ঘটিত রক্তশূন্যতা থাকলে। যাদের আয়রন ঘটিত রক্তশূন্যতা দেখা দেয়, তাদের কুখাদ্য খাওয়ার প্রবণতা বেড়ে যায়, যেমন বেশি বেশি বরফ খাওয়া, তারপর মাটি খাওয়া, তারপর পেপার চিবিয়ে খাওয়া, এগুলোর প্রবণতা অনেক বেড়ে যায়। আয়রনের ঘাটতি বিভিন্ন কারণে হতে পারে, যেমন দীর্ঘদিন যাবৎ ব্লাড লস হলে। উদাহরণ হিসেবে দিব ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে রক্তকণিকা ধ্বংস হয়, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। কেউ যদি অনেকক্ষণ যাবৎ রক্ত বমি করে, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। কারো যদি পাইলসের কারণে মলদ্বারে বেশি বেশি পায়খানার সাথে ব্লাড যায়, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা দায়ী, সেটা হচ্ছে মাসিকের ডিউরেশনটা বেশি অথবা মাসিকের সময় বেশি বেশি রক্তপাত। এছাড়াও খাদ্যনালী থেকে আয়রনের শোষণ যদি কমে যায়, যেমন কারো যদি খাদ্যনালীতে সার্জারি হয়ে থাকে, সেক্ষেত্রে আয়রনের ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আবার কেউ যদি তার দৈনিক যে চাহিদা তার তুলনায় কম যদি আয়রন গ্রহণ করে, সেক্ষেত্রে আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যে কারণটা সবচেয়ে বেশি দায়ী, সেটা হচ্ছে খাদ্যনালীতে কৃমিজনিত কোনো ইনফেকশন। এর ফলশ্রুতিতে তার পুষ্টিহীনতা দেখা দিতে পারে, ব্লাড লস হতে পারে, ফলশ্রুতিতে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার প্রবণতাটা বেড়ে যায়। আয়রন ঘটিত রক্তশূন্যতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিলে আমরা কিছু টেস্টের মাধ্যমে সেটা জানতে পারবো। প্রথমত যে টেস্টটা করা হয় তাকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি। এখানে আমরা দেখব রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গিয়েছে,
পরবর্তীতে যে টেস্টটা করব সেটাকে বলা হয় পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম আমাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য কিছু ফিচার শো করবে এবং সবচেয়ে কনফার্ম করার জন্য আমরা যে টেস্টটা করব তাকে বলা হয় সিরাম আয়রন প্রোফাইল। সিরাম আয়রন প্রোফাইলে আমরা কিছু কম্পোনেন্ট দেখতে পাবো, যেমন সিরাম আয়রন, এটার পরিমাণটা কম থাকবে, সিরাম ফেরিটিন, এটার পরিমাণটা কমে যাবে, সিরাম টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটার পরিমাণটা বেড়ে যাবে, কারণ আয়রনের রিসিপ্টর নির্দিষ্ট থাকে কিন্তু আয়রন কম হওয়ায় তার যে বাইন্ডিং ক্যাপাসিটি এটা বেড়ে যায় এবং পার্সেন্টেজ স্যাচুরেশনটাও কমে যাবে। আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা দেখা দিলে আমরা আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে আয়রনটা দুই ফর্মে বেশি প্রচলিত। প্রথম ফর্মটা হচ্ছে ট্যাবলেট ফর্ম, যারা মুখে খেতে পারবে তাদেরকে ট্যাবলেটটা দেওয়া হয়, আর যাদের খাদ্যনালীতে কোনো সমস্যা থাকবে, যারা ঠিকমতো শোষণ করতে পারবে না, সেক্ষেত্রে তাদেরকে ইনজেকশন আকারে আয়রনটা পুশ করা হয়। আয়রন ঘটিত রক্তশূন্যতা দেখা দিলে তাদের ক্ষেত্রে 3 থেকে 6 মাস পর্যন্ত আয়রন দিতে হবে, কারণ আয়রনটা তাদের দেহে জমাও ছিল না আর রক্তের মধ্যে আয়রনের পরিমাণটাও কম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রন ঘটিত রক্তশূন্যতা দেখা দিলে রোগীদেরকে দৈনিক 3টা করে ট্যাবলেট দেওয়া হয়। কেউ যদি অতিরিক্ত আয়রন গ্রহণ করে সেক্ষেত্রে তাদের দেহে অত্যধিক আয়রনের কারণে কিছু সমস্যা দেখা দেয়, যেমন বমি বমি ভাব বা বমি হওয়ার প্রবণতা বেড়ে যায়, পেটে ব্যথা হতে পারে, পেটে অস্বস্তি হতে পারে, বদহজম হতে পারে, কখনো কখনো ডায়রিয়া, কখনো কখনো কোষ্ঠকাঠিন্য হতে পারে, তার পায়খানার বর্ণটা কালো হয়ে যেতে পারে, কখনো কখনো মাথা ব্যথা দেখা দেয়, কখনো খিঁচুনি হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, ব্যাক পেন হতে পারে, কখনো কখনো কোনো মেটাবলিক চেঞ্জ হতে পারে, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দিতে পারে। এছাড়াও হাতে পায়ে র্যাশ হতে পারে। আমাদের দেহে যদি আয়রনের টক্সিসিটি দেখা দেয় বা অত্যধিক পরিমাণ আয়রনের প্রভাবে আমাদের শরীরে যদি এসব সমস্যাগুলো দেখা দেয়, তাহলে আমরা কিভাবে এটা ঘরোয়া পদ্ধতিতে ম্যানেজ করব? আমরা কাঁচা ডিম খেতে পারি অথবা আমাদের দুগ্ধজাত পণ্যগুলো বেশি বেশি খেতে হবে, তাহলে সেটা আয়রনের শোষণটাকে কমিয়ে দিবে এবং দেহে আয়রনের টক্সিসিটির মানটা কমে আসবে। বংশগত একটি কারণে রক্তে আয়রনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, একে বলা হয় জেনেটিক হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস রোগ হলে রোগীদের দেহে রক্তে আয়রনের পরিমাণটা থাকে 20 থেকে 60 গ্রাম, যেখানে একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আয়রন থাকে 4 গ্রামের মতো। এর ফলে রোগীদের দেহে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, যেমন লিভার বড় হয়ে যায়, লিভার সিরোসিস হতে পারে, হার্ট ফেলিওর দেখা দিতে পারে, জয়েন্ট পেন হতে পারে। এই আয়রনগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশে জমা হয়, যেমন লিভারে, অগ্নাশয়ে, আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে, আমাদের জয়েন্টে এবং হার্টে। জেনেটিক এই সমস্যাটা প্রকাশ পায় সাধারণত 40 বছরের পরে। পুরুষ মানুষ মহিলাদের তুলনায় বেশি এফেক্টেড হয় এক্ষেত্রে। অতিরিক্ত আয়রনের প্রভাবে আমাদের দেহের বিভিন্ন অংশে মেলানিন জমা হতে পারে, বিশেষ করে আমাদের কুচকিতে, যৌনাঙ্গের আশেপাশে এবং ভূগোলে মেলানিন জমা হতে দেখা যায়। এই কন্ডিশনকে বলা হয় ব্রোঞ্জ ডায়াবেটিস। জেনেটিক হিমোক্রোমাটোসিসের কারণে পুরুষ এবং মহিলাদের দেহে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন একজন পুরুষ এবং মহিলা বন্ধ হয়ে যেতে পারে, মানে সে বাবা এবং মা হওয়ার সক্ষমতা অর্জন করতে পারবে না। তার দেহে যৌন চাহিদা কমে যেতে পারে, পুরুষের দেহে অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে। জেনেটিক হিমোক্রোমাটোসিস রোগটি নারীদের দেহের জন্য একটি আশীর্বাদ হিসেবে ক্রিয়া করে। যখন তার মাসিক বা পিরিয়ড হয় তখন তার ব্লাড লস হওয়ার কারণে আয়রনের ঘাটতি দেখা দিতে পারত, কিন্তু অতিরিক্ত আয়রন থাকার কারণে সে সেই অসুবিধাগুলো ফেস করতে পারে না। অন্যদিকে একজন পুরুষের যখন হিমোক্রোমাটোসিস রোগ হবে তখন সে নানাবিধ অসুবিধা ফেস করবে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করে এসেছি। কোনো ব্যক্তির যদি জেনেটিক হিমোক্রোমাটোসিস রোগ হয়ে থাকে তাহলে তাকে প্রতি সপ্তাহে 500 মিলিলিটার করে ব্লাড লস করতে হবে ভেনিসেকশনের মাধ্যমে। এর ফলে প্রতি লিটারে 50 মাইক্রোগ্রাম করে সিরাম ফেরিটিন লেভেল কমতে থাকবে এবং 50% করে ট্রান্সফারেন্ট স্যাচুরেশন কমতে থাকবে। ফলশ্রুতিতে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যদি কারো জেনেটিক হিমোক্রোমাটোসিস রোগ হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই লিভার ক্যান্সারের ইনভেস্টিগেশন বা স্ক্রিনিং করতে হবে, কারণ এটি লিভারে জমা হয়ে লিভারের সিরোসিস করতে পারে এবং পরবর্তীতে যেটা লিভারের ক্যান্সার হিসেবে রূপ নিতে পারে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।